আমরা এখন পড়বো দ্য রাইজ অফ ইংলিশ থেকে পার্ট সি বোর্ড কোশ্চেন। সো পার্ট সি এবং পার্ট বি আমরা সলভ করবো। মেইনলি কিভাবে প্রশ্ন আসে, কিভাবে অ্যান্সার করতে হবে, কি চাইছে প্রশ্নের মধ্যে, মেইন অ্যান্সার কি, একটা সুন্দর আইডিয়া নিব। পার্ট বি অ্যান্ড পার্ট সি ডিসকাস করো দ্য প্রোচ স্টাইল অফ ট্যারি ইগলটন। তোমার ট্যারি ইগলটনে যে ডিসকাস করতে বলছে ট্যারি ইগলটনের উইথ সাথে রেফারেন্স টু দ্য রাইজ অফ ইংলিশ, অর্থাৎ প্রোজেস্টাইল। বলছিলাম আমার যদি সামারি ক্লাসটা দেখো, বলছিলাম প্রোজেস্টাইল এনার খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ টারি ইগলটনের দ্য রাইটস অফ ইংলিশ প্রবন্ধে কি ধরনের প্রোজেস্টাইল ব্যবহার করেছে তার বৈশিষ্ট্যগুলো আমাদের লিখতে হবে। মেনলি ট্যারি ইগলটন একজন বিখ্যাত সাহিত্যিক সমালোচক এবং তাত্ত্বিক। সো ট্যারি ইগলটন লিখে এখানে পাশে ব্র্যাকেট দিবা, দিয়ে ওর জন্মটা দিবা এবং মৃত্যুটা তো মরে নেই এখনো, প্রেজেন্ট দিয়ে দিবা। দ্য রাইজ অফ ইংলিশ প্রবন্ধে তিনি ইংরেজি সাহিত্যের বিকাশের ইতিহাস ও সামাজিক রাজনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করেছেন। তার গদ্যশৈলী যুক্তি নির্ভর, সমালোচনামূলক এবং স্যাটারিক্যাল। তাহলে আমরা বডিতে এখন যে বিষয়গুলোকে ফোকাস করব, তোমরা দেখো ইগলটনের প্রোজ স্টাইলের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি। উনি খুব না অ্যানালিটিক্যাল স্টাইল ইউজ করতো, যেমন তিনি প্রতিটি বিষয় গভীরভাবে বিশ্লেষণ করেন, সাহিত্যিক, সমাজ, রাজনীতি, ইতিহাসের সঙ্গে যুক্ত করে দেখান। ক্রিটিক্যাল টোন, অর্থাৎ তিনি প্রচলিত ধারাগুলোকে প্রশ্ন করেন এবং সমালোচনামূলক দৃষ্টি বিচার করেন। তারপরে কি লসিড আর লজিক্যাল ল্যাঙ্গুয়েজ, মানে তার ভাষা স্পষ্ট, যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত এবং সুসংগঠিত। ইজ অফ আইরনি অ্যান্ড স্যাটায়ার, মানে তিনি বিভিন্ন স্থানে স্যাটায়ার এবং মানে আইরনি এগুলো ব্যবহার করে তার বক্তব্যকে আরো শক্তিশালী করেছেন। এবং হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ, অর্থাৎ তিনি সাহিত্যকে ঐতিহাসিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করেন এবং এর বিকাশের পেছনের কারণ ব্যাখ্যা করেন। তাহলে এই পাঁচটা বিষয়কে যদি তুমি ফোকাস করো, সুন্দর একটা ইন্ট্রো দিলা। কি কি? একটা হচ্ছে অ্যানালিটিক্যাল স্টাইল, ক্রিটিক্যাল টোন, তারপর লুসিড অ্যান্ড লজিক্যাল ল্যাঙ্গুয়েজ, ইউজ অফ আইরনি অ্যান্ড স্যাটায়ার, হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ। দেন হচ্ছে টু সাম আপ, ইগলটন এর গদ্যশৈলী বিশ্লেষণধর্মী, মানে অ্যানালিস্টিক, ক্রিটিসিজম মানে সমালোচনামূলক, লজিক্যাল, স্যাটারিক্যাল, আইরনি। এই বৈশিষ্ট্যগুলো দ্য রাইজ অফ ইংলিশ প্রবন্ধের একটি গুরুত্বপূর্ণ সমালোচনামূলক রচনা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আচ্ছা, দ্য রাইজ অফ ইংলিশ ইজ কানেক্টেড উইথ দ্য গ্রোথ অফ, তোমার হচ্ছে কনসিলিডেশন। হ্যাঁ, কনসিলিডেশন মানে হচ্ছে একত্রীকরণ অফ ইম্পেরিয়ালিজম। ওই যে বলছিলাম যখন সামারি পড়বা, এর সঙ্গে দ্য রাইজ অফ ইংলিশের সঙ্গে ইম্পেরিয়ালিজমের একটা ওতপ্রোত মানে একটা ভাবসাব আছে। কারণ ইগলটনের মতেই আসলে আমরা যেমন মনে করি যে দ্য রাইজ অফ ইংলিশটাকে মনে হয় যে আমরা সাহিত্যকে ভালোবাসি, সাহিত্য পড়া উচিত এই জন্য পড়ি, তা না। ইম্পেরিয়ালিজমে যখন ওরা শাসকরা মনে করলো যে না, এদেরকে আমরা মানে সাধারণ জনগণকে আমরা খুব বেশি মানে ক্যাপচার করতে পারতেছি না, ধরা বাঁধার মধ্যে রাখতে পারতেছি না, এদেরকে নৈতিক করতে হবে, ভদ্র মানুষে পরিণত করতে হবে, তখন তারা সাহিত্য পড়তে দেয়, এটাকে ইউজ করে। আচ্ছা, তাহলে প্রশ্নে কি চেয়েছে? ইংরেজি সাহিত্যের উত্থান কিভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে সম্পর্কিত তা ব্যাখ্যা করতে বলছে। খেয়াল করো, দ্য রাইজ অফ ইংলিশ প্রবন্ধে ট্যারি ইগলটন দেখিয়েছেন যে ইংলিশ স্টাডিজের উত্থান কেবল সাহিত্যিক ঘটনা ছিল না, এটি ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গেও গভীরভাবে যুক্ত ছিল। আচ্ছা, মূল মেনলি বডিতে আমরা দিব। 19 শতকের ব্রিটিশ সাম্রাজ্য পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হয়। উপনিবেশগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ ইংরেজি ভাষা সাহিত্যকে শিক্ষা ব্যবস্থার অংশ করে তোলে। ইংরেজি সাহিত্য পড়ানোর মাধ্যমে ব্রিটিশ সংস্কৃতি, মূল্যবোধ, রাজনৈতিক আদর্শ উপনিবেশে ছড়িয়ে দেওয়া হয়। এর ফলে উপনিবেশের জনগণ ব্রিটিশ চিন্তাধারা গ্রহণ করতে শুরু করে। সো ইগলটনের মতে ইংলিশ লিটারেচার ছিল এক ধরনের সাংস্কৃতিক হাতিয়ার। এটি উপনিবেশ বেশিত জনগণের মধ্যে ব্রিটিশ সভ্যতার শ্রেষ্ঠত্ব ধারণা প্রতিষ্ঠা করত। ইংরেজি শিক্ষার প্রশাসনিক কাজেও সহায়ক ছিল। এর মাধ্যমে এমন একটি শিক্ষিত শ্রেণী তৈরি করা হয় যা ব্রিটিশ শাসনের প্রতি অনুগত ছিল। অতএব ইংলিশ স্টাডিজ এর বিস্তার ব্রিটিশ সাম্রাজ্যবাদকে শক্তিশালী ও স্থায়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাই দ্য রাইজ অফ ইংলিশ সাম্রাজ্যবাদের ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। পরের প্রশ্নটা আমরা দেখি, ডিসকাস করো দ্য এভলিউশন অফ ইংলিশ ফ্রম দ্য 18th century টু দ্য প্রেজেন্ট উইথ রেফারেন্স টু ট্যারি ইগলটনস দ্য রাইজ অফ ইংলিশ। অর্থাৎ প্রশ্নে কি চাইছে? 18 শতক থেকে বর্তমান সময় পর্যন্ত ইংলিশের বিকাশ বা পরিবর্তনের ধাপগুলো ইগলটনের আলোচনার ভিত্তিতে লিখতে হবে। মানে কি চাইলো দেখো, এই যে 18th সেঞ্চুরির বিষয় মনে আছে, ফার্স্টেই দেওয়া আছে সামারি। তো এরপর এই যে ডেভেলপটা এইটা বলছে এবং সমালোচনা। তাহলে আমরা খুব ইজি সামারি বলেই পারতেছি না। দ্য রাইজ অফ ইংলিশ প্রবন্ধ ট্যারি ইগলটন ইংরেজি সাহিত্য কিভাবে একটি
প্রান্তিক বিষয় থেকে মানে ডেভেলপ হইলো বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় পরিণত হয়েছে, কারণ তা ব্যাখ্যা করতে হবে। আমরা জানি ফার্স্টে বলা হইতো যে এটা মেয়েদের সাবজেক্ট, এখনো বলা হয়। আগে কি যে ইঞ্জিনিয়ারিং পড়া যাবে না, তুমি তো তার থেকে ইংলিশ লিটারেচার নিতে, ভ্যালুও থাকতো, সুন্দর বাসায় বসে করতে পারতা। আগে ওইটাই মনে করা হতো, মানে লিঙ্গের একটা বৈষম্য। হ্যাঁ, তারপর হচ্ছে মনে করো খুব যারা মানে শ্রমিক মজুরি স্কুল বা বাচ্চারা যে স্কুলে পড়তো ওইখানে ইংরেজিটা পড়ানো হতো। তাহলে দেখো ইংলিশ 18 সেঞ্চুরি, এটা নিয়ে একটা পয়েন্ট করবা। 18 শতকে বিশ্ববিদ্যালয়গুলোতে গ্রিক ল্যাটিন ভাষার প্রাধান্য ছিল, ইংলিশ লিটারেচার তখনও গুরুত্বপূর্ণ একাডেমিক বিষয় ছিল না। কেন ছিল না, কারা কারা পড়ছিল, এইটা একটু তুমি এখানে রেফার করবে। 19 সেঞ্চুরি কি, শিল্প বিপ্লব, সামাজিক পরিবর্তন, ধর্মীয় প্রভাবে এই যে হ্রাসের ফলে ইংরেজি সাহিত্যে গুরুত্ব পেতে শুরু করে। সাহিত্যকে নৈতিক শিক্ষা, সামাজিক স্থিতিশীলতার মাধ্যম হিসেবে দেখা হয়। এগ অফ ইম্পেরিয়ালিজম, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারের সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষা সাহিত্য উপনিবেশগুলোতে ছড়িয়ে পড়ে। এটি সাম্রাজ্যবাদী নীতি বাস্তবায়নের একটি সাংস্কৃতিক মাধ্যম হয়ে ওঠে। 20th সেঞ্চুরি মানে বিশ্ববিদ্যালয়গুলোতে ইংলিশ স্টাডিজে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ তোমার হচ্ছে স্কার্টিনি মুভমেন্টের তোমার এই যে রাফিস স্কুল সাহিত্যকে নৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়নের উপায় হিসেবে গুরুত্ব দেওয়া হয়। তুমি যদি সামারি পড়ো, তার এ কে আমি সমালোচক ছিলেন ইনি, একজন সঙ্গে আরেকজন সমালোচক আছে, কে নামটা বলো তো কমেন্ট বক্সে। যদি না পারো আবার সামারি ক্লাসটা দেখে আসো। প্রেজেন্ট টাইম, বর্তমান ইংলিশ স্টাডিজ কেবল সাহিত্য বিশ্লেষণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সংস্কৃতি, রাজনীতি, লিঙ্গ, শ্রেণী উপনিবেশবাদ এবং সমকালীন তত্ত্বের সঙ্গে যুক্ত হয়ে একটি বিস্তৃত একাডেমিক ক্ষেত্র হিসেবে বিকশিত হয়েছে। সুতরাং ইংলিশ লিটারেচার 18 শতকের একটি অবহেলিত বিষয় থেকে ধীরে ধীরে নৈতিক শিক্ষা, সাম্রাজ্যবাদী বিস্তার, আধুনিক সাংস্কৃতিক অধ্যয়নের একটি গুরুত্বপূর্ণ শাস্ত্রে পরিণত হয়েছে। সো ইগালটনের বিবর্তনকে সামাজিক, রাজনৈতিক ইতিহাসের আলোকে ব্যাখ্যা করেছেন। এখন আমরা এখানে মূল বিষয় দেয়া আছে, আরো একটু দেখে নিও। আমরা পার্ট বি পড়বো। হোয়াট অ্যাকর্ডিং, দেখো তো, টু ইগলটন ওয়াজ দ্য লিটারারি ব্যাকগ্রাউন্ড অফ 18th centuries ইংল্যান্ড। প্রশ্নে চাইছে যে ইগলটনের মতে 18 শতকে ইংল্যান্ডের সাহিত্যিক পরিবেশ কেমন ছিল সেটি বলতে হবে। তুমি সামারিতে আমার 18th সেঞ্চুরি নিয়ে লেখা আছে, একটু জেনে নিবা। যেভাবে প্রশ্ন আসুক ছোট ছোট ইংরেজি সেন্টেন্স মেকিং করে দিয়ে দিবা। তাহলে দেখো, টেরি ইগলটনের মতে 18 শতকে ইংল্যান্ডের সাহিত্য ছিল মূলত উচ্চবিত্ত এবং শিক্ষিত শ্রেণীর সম্পদ। সে সময়ে সাহিত্যের যুক্তিবিদ, শৃঙ্খলা এবং ক্লাসিক্যাল আদর্শ দ্বারা প্রভাবিত ছিল এবং প্রভাবিত করে। এই পরিস্থিতিতে সাহিত্যকে মানুষের নৈতিক শিক্ষা, সামাজিক সংহতি প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে দেখা হয়। পরবর্তীকালে এই প্রেক্ষাপট থেকে ইংলিশ লিটারেচার একটি স্বতন্ত্র একাডেমিক বিষয় হিসেবে বিকশিত হয়। হাউ ডিড দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ হেল্প ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, তারপর হচ্ছে ফ্লোরাইজ, হ্যাঁ, সমৃদ্ধ করে ইন দ্য 19th centuries অ্যান্ড অনওয়ার্ডস, মানে এরপর থেকে। অর্থাৎ প্রশ্ন চাইছে ইংরেজি ভাষা এবং সাহিত্য কিভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিস্তারে সাহায্য করেছে তা লিখতে হবে। ইগলটনের মতে 19 শতক থেকে ইংরেজি ভাষার বিস্তার ব্রিটিশ সাম্রাজ্যবাদকে শক্তিশালী করে। উপনিবেশগুলোতে ইংরেজি শিক্ষা চালু করে ব্রিটিশরা তাদের সংস্কৃতি, মূল্যবোধ, রাজনৈতিক আদর্শ প্রচার করে। এর মাধ্যমে উপনিবেশের জনগণ ব্রিটিশ চিন্তাধারা গ্রহণ করতে শুরু করে এবং শাসন ব্যবস্থা সহজ হয়। ইংরেজি সাহিত্যকে সভ্যতা, সংস্কৃতির বাহক হিসেবে উপস্থাপন করা হয়েছিল, যা ব্রিটিশ আধিপত্যকে বৈধতা দিতে সাহায্য করে। ফলে ইংলিশ স্টাডিজ সাম্রাজ্যবাদের একটি কার্যকর হাতিয়ার হয়ে ওঠে। Why was the এই যে স্কারটনস মানে পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রজেক্ট and observed movement in the context of the rise of English, অর্থাৎ প্রশ্নে চাইছে যে এই যে স্কারটিনি তোমার হচ্ছে স্কাউটিনি মুভমেন্টকে ইগলটন কেন অযৌক্তিক বলেছে তা ব্যাখ্যা করো। ইগলটনের মতে স্কাউটিনি মুভমেন্ট ছিল অবাস্তব এবং অযৌক্তিক। এটি বিশ্বাস করতো যে কেবল সাহিত্য পাঠের মাধ্যমে সমাজ নৈতিক এবং সাংস্কৃতিক সংকট দূর করা সম্ভব। কিন্তু আমাদের সমালোচক লিভেজ বলেন যে তার অনুসারীরা মনে করতো যে মহান সাহিত্য মানুষের রুচি এবং নৈতিকতা উন্নতি করে। কিন্তু ইগলটন মনে করেন সামাজিক এবং অর্থনৈতিক সমস্যার সমাধান শুধু সাহিত্য দ্বারা সম্ভব নয়। তাই তোমার হচ্ছে স্কারটিনি প্রজেক্ট সমাজ পরিবর্তনের ক্ষেত্রে অতিরিক্ত আশাবাদী এবং বাস্তবতা বিবর্জিত ছিল। হোয়াট ইজ ইগলটন অ্যাটিটিউড টু রোমান্টিসিজম, অর্থাৎ ইগলটনের রোমান্টিসিজম সম্পর্কে কি মতামত দিয়েছে সেটি লিখতে হবে। ইগলটনের রোমান্টিসিজমের গুরুত্ব স্বীকার করলেও ওই সীমাবদ্ধতার সমালোচনা করেছেন। রোমান্টিক যুগে কল্পনা, আবেগ, ব্যক্তি স্বতন্ত্র সৃজনশীলতাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। ইগলটন মনে করেন রোমান্টিসিজম শিল্প সাহিত্যকে ধর্মের বিকল্প হিসেবে
প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। তবে তিনি দেখান যে রোমান্টিসিজম অনেক সময় বাস্তব সামাজিক ও রাজনৈতিক সমস্যাকে আড়াল করে ব্যক্তিগত অনুভূতির উপর অতিরিক্ত জোর দিয়েছে। তাই তার দৃষ্টিভঙ্গি রোমান্টিসিজম এর প্রতি আংশিক প্রশংসামূলক হলেও সমালোচনামূলক। এই প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো যদি ক্লিয়ার করে নাও, যেভাবেই প্রশ্ন আসুক তোমরা অ্যান্সার করতে পারবা। মাস্ট বি।